ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কি ভিডিও হতে চলেছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝে গিয়েছো। আজকে আমরা যেটা পড়বো তোমাদের ভূগোলের, তোমাদের আবদার, খুব আবদার ছিল যে ভারতটা পড়িয়ে দেওয়া। তো ভারত নিয়ে আজকে আমরা কিন্তু ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ভারত। তাহলে দেরি কেন, এখনই ভিডিওটাই তুমি লাইক করে দাও। আর এই চ্যানেলটা প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। তাহলে হবে তো লাইকটা। তোমাদের যে আবদারটা ছিল সেটা কিন্তু আমি পূরণ করতে চলেছি। তোমরা যা যা বলেছো আমি প্রত্যেকটা পাটে পাটে কিন্তু করিয়ে দিয়েছি। আজকেও কিন্তু সেটাই তোমাদের জন্য হতে চলেছে। তোমরা অনেক দিন ধরে বলছিলে ভারতটা পড়িয়ে দিতে। ভারত তো আমি পড়াবো ঠিক করেইছিলাম, কিন্তু এর মাঝখানে একটা কিছু ব্যাপার ঘটেছে। এই ভারতটা যে আমরা পড়াবো না, এটা তো একটা অনেক বড়, তো বেশ কিছু পার্টি আমরা এটা পড়বো। তার মধ্যে আমি কেন এতটা টাইম নিলাম সেটা তোমাদেরকে আগে বলে দিই। এটা টাইম নেওয়ার একটা কারণ হচ্ছে, এটা আমাদের অনেক বড় চ্যাপ্টার। তো সেই জায়গা থেকে খুব সংক্ষিপ্ত করে আমাদেরকে পড়তে হবে। এবং সংক্ষিপ্ত করে পড়লেই হবে না, তোমরা জানো যে এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকে। এখান থেকে বেশ হিউজ নাম্বারের একটা শর্ট প্রশ্ন থাকে, যেটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি, পারি না করতে। যার জন্য কিন্তু আমি একটুখানি টাইম নিয়ে নিয়েছিলাম। কারণ আজকের ক্লাসটা, আজকের ওয়ান শটটা যা হতে চলেছে তুমি ধারণাও করতে পারবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখা চাই। এবং এই ভিডিওতে আমি শুধু যে পড়াবো এটাই নয়, শুধু যে পড়াবো এটাই নয়, এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে আমি সেটাও বলবো। পাশাপাশি ম্যাপ পয়েন্টিং তো থাকছেই। তাহলে পুরো ভিডিওটা একদম জমজমাট হতে চলেছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর লাইক কমেন্ট কিন্তু আমার চাই। তো চলো শুরু করে দিই। আজকে আমরা পড়বো ভারত। প্রথমে আমরা একটু জেনে নিই, এই যে ভারত, এটা আমাদের দুটো পার্ট রয়েছে আমরা জানি। একটা রয়েছে প্রাকৃতিক পার্ট, একটা রয়েছে অর্থনৈতিক পার্ট, তাই তো? এই ভারতের একটা পার্ট রয়েছে কি প্রাকৃতিক, হ্যাঁ প্রাকৃতিক রয়েছে, প্রাকৃতিক রয়েছে। আরেকটা পার্ট কি রয়েছে, আরেকটা পার্ট রয়েছে আমাদের অর্থনৈতিক, আরেকটা পার্ট রয়েছে আমাদের অর্থনৈতিক পার্ট। এরপরে আমরা একটু জেনে নিই যে প্রাকৃতিকের মধ্যে আমাদের কি কি অংশ রয়েছে। প্রাকৃতিকের মধ্যে আমাদের কি কি অংশ রয়েছে যেটা আমাদেরকে পড়তে হচ্ছে। প্রাকৃতিকের মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম যেটা রয়েছে অবস্থান। এই ভারতের অবস্থান এবং এর প্রশাসনিক বিভাগ, এটা আমাদের রয়েছে। ভারতের অবস্থান, অবস্থান রয়েছে ও প্রশাসনিক বিভাগ, প্রশাসনিক বিভাগ, প্রশাসনিক বিভাগ, এটা আমাদেরকে পড়তে হবে। আর কি পড়তে হবে? 2 নম্বরে পড়তে হবে আমাদের ভারতের ভূপ্রকৃতি। আমাদের ভারতের ভূপ্রকৃতি এটা রয়েছে, এটা আমাদের অনেক বড়, এটা আমাদের অনেক বড়, কিন্তু এক্ষেত্রে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলো। আজকের ভিডিও দেখার পরে কিন্তু কেউ ভুলবে না, আমি পুরো একদম প্রথমেই তোমাদেরকে একদম প্রমিস করছি। একদম তুমি যদি প্রথমটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রত্যেকটা কনসেপ্ট। তাই জন্যই আমি একটু টাইম নিয়েছিলাম। তো চলো, ভূপ্রকৃতি। আর কি রয়েছে? জলসম্পদ রয়েছে, জলসম্পদ রয়েছে। নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে আমাদের জলবায়ু রয়েছে, ভারতের জলবায়ু রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে আমাদের দুটো পার্ট, একটা রয়েছে মৃত্তিকা, ভারতের মৃত্তিকা রয়েছে। আর কি রয়েছে? আর একটা রয়েছে, সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ। এই পার্টগুলো রয়েছে আমাদের কৃষি, এই পার্টগুলো রয়েছে আমাদের প্রাকৃতিকে। তাহলে অর্থনৈতিকে কি কি রয়েছে? অর্থনৈতিকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষি। ভারতের কৃষি রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে কি, আমাদের ভারতের শিল্প রয়েছে, শিল্প। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? ভারতের জনসংখ্যা রয়েছে, জনসংখ্যা, জনসংখ্যা রয়েছে। আর কি আছে? আর একটা আছে, সেটা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। এই পার্টগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক পোর্শনে রয়েছে। আর এই পোর্শনে কিন্তু আমাদের রয়েছে প্রাকৃতিক অংশে যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু বলে দিলাম। আজকের ভিডিওতে আমি যেটা পুরোপুরি একদম ক্লিয়ার করে দেবো, পুরো ম্যাপ পয়েন্টিং, প্রশ্ন, প্রত্যেকটা কিছু বলে দেবো। এর বাইরে কিন্তু তোমাদের আর একটাও প্রশ্ন আসবে না, এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না। আজকে কি পড়াবো? আজকে আমরা দুটো অংশ পড়াবো, একটা হচ্ছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, এবং আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভূপ্রকৃতি। এই দুটো অংশ কিন্তু আজকের ভিডিওতে হতে চলেছে। তো ভিডিওটা খুবই একটু মানে কি বলবো, মানে অনেক তথ্য সমৃদ্ধ একটা ভিডিও।
তুমি এই ভিডিওতে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে, তুমি প্রশ্ন জানতে পারবে, তুমি ম্যাপ পয়েন্টিং জানতে পারবে। তো কতটা মানে এনার্জি দরকার ভিডিওটা দেখার জন্য, সেটাও একবার কিন্তু মানে এনার্জি নিয়ে কিন্তু এটা তোমাদেরকে বসতে হবে। তাই এই দুটো অংশ কিন্তু আমরা আজকে পুরোপুরি পড়বো, পুরোপুরি তুমি ধারণা করতে পারবে না আমরা কোন লেভেল থেকে কোন লেভেলে পড়বো। বোঝা গেল? চলো তাহলে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অবস্থান এবং প্রশাসনিক বিভাগ। যা পড়াবো সেটাই আসবে পরীক্ষায়, যা পড়াবো এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন হয় না। তো প্রথম পার্টে আমরা যেটা পড়বো ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ কি রয়েছে সেটা তো আমরা পড়বোই। এখানে আমরা একটা ভারতের ছবি নিয়ে এসেছি, এটা আমরা ছবিটা আমরা ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে বুঝবো পুরোটা। তো চলো প্রথম শুরু করবো ভারতের অবস্থান। ভারতের অক্ষাংশ অনুসারে কি অবস্থান? ভারতের মূল ভূখণ্ডের অবস্থান 8°04'24" উত্তর, মানে কন্যাকুমারিকা অন্তরীপ থেকে 37°06' উত্তর, যেটা কাশ্মীরের উত্তর সীমা, যেটা কিন্তু ইন্দিরা কল, মানে এই অংশটা। তাহলে কোথা থেকে বিস্তৃত? চলো দেখা যাক কোথা থেকে বিস্তৃত। এটা হচ্ছে আমার কন্যাকুমারিকা অন্তরীপ, এটা হচ্ছে আমার কন্যাকুমারিকা অন্তরীপ, এটা হচ্ছে আমার কন্যাকুমারিকা অন্তরীপ। এটা কত ডিগ্রি বলেছে? মূল ভূখণ্ডের কত ডিগ্রি? 8°04, 8°04'24" উত্তর। এইখান থেকে আমাদের বিস্তৃত কোথা পর্যন্ত? একদম কাশ্মীরের যে উত্তর সীমা রয়েছে, মানে এই অংশটা পর্যন্ত আমাদের কিন্তু বিস্তৃত। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের নাম ইন্দিরা কল। ইন্দিরা কল, যেটা কিনা আমাদের 37°06' উত্তর। ঠিক আছে, 37°06' উত্তর এইখান পর্যন্ত। এই যে কন্যাকুমারিকা থেকে ইন্দিরাকল পর্যন্ত এই ভারতের মূল ভূখণ্ড কিন্তু বিস্তৃত। এটা কি অনুসারে? এটা হচ্ছে আমাদের অক্ষাংশ অনুসারে। নেক্সট লাইনে কি বলো? বলছে যদি, তবে যদি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যদি ধরি, তাহলে ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটার অক্ষাংশ অনুসারে হয় 6°45' উত্তর। মানে কি রকম? চলো দেখে নেওয়া যাক মালে কি রকম হচ্ছে। ধরো এই যদি আমি যদি এটাকে আমি ধরে নিলাম, এটা আমার যদি মানচিত্র হয়, তাহলে এইখানে আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এটা আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর দক্ষিণতম অংশ মানে এই জায়গাটা, মানে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, এটার নাম কি? এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা কি? এটা হচ্ছে আমার, আমি এই ধারটায় লিখলাম, আমার তো জায়গা নেই ওপাশটা, ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। এই যে ইন্দিরা পয়েন্ট, যেটার অক্ষাংশ কত? 6°45' উত্তর। এটা কত? 6°45' উত্তর। এবারে তুমি বলবে দক্ষিণ দিকে তো আমার কন্যাকুমারিকা অন্তরীপ রয়েছে, আমাদের এটা রয়েছে ইন্দিরা পয়েন্ট, যদি ম্যাপ পয়েন্টিং এ দেয় তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা কি? বাবু, এটা রয়েছে আমার মূল ভূখণ্ড। ভারতের যদি তোমাকে বলে দেয় ভারতের মূল ভূখণ্ড অনুসারে দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা, আর ভারতের দক্ষিণতম অংশ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ধরে নিই। তোমাকে অত মনে রাখতে হবে না, তোমাকে যদি এই শব্দটা যোগ করে দেয় মূল ভূখণ্ড, সঙ্গে সঙ্গে তুমি লিখে দিবে কন্যাকুমারিকা। আদারওয়াইজ যদি না উল্লেখ থাকে, যদি বলে দক্ষিণতম অংশ, তখন তুমি দাগ দেবে ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? তাহলে উত্তরতম স্থান কি? ইন্দিরা কল। ম্যাপ পয়েন্টিং এর জন্য এই তিনটে অংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনই তোমরা স্টার দিয়ে দাও, এখনই তোমরা স্টার দিয়ে দাও। আমিও একটা স্টার দিয়ে দিলাম এই জায়গাটায়, আমি একটা স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, তিনটে পয়েন্টেই আমরা এই স্টারগুলো দিতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি নর্মালি আমার হাতেই আমি স্টার দিয়ে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনটে স্টার আমি দিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ ম্যাপের জন্য। নেক্সট দেখো, বলছে দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান কত? 68°07'53" পূর্ব গুজরাটের পশ্চিম সীমা থেকে। মানে গুজরাট কোনটা বাবা? এই যে এটা আমার গুজরাট, এটা হচ্ছে আমার গুজরাট, মানে এই যে পশ্চিম সীমানা থেকে ওই দিকে যাবে। পূর্বে কোথা পর্যন্ত? অরুণাচল প্রদেশের পূর্ব সীমা পর্যন্ত। এটা দ্রাঘিমা অনুযায়ী এর বিস্তার হচ্ছে এই গুজরাটের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত। মানে আমি যদি তোমাকে দেখাই একটা লাইন দিয়ে,
ধরো একটা লাইন দিয়ে আমি দেখালাম, গুজরাটের জাস্ট এই রকম টাইপের হবে, ঠিক আছে, জাস্ট এই রকম টাইপের হবে এই অংশটা। এটা হচ্ছে আমার দ্রাঘিমা অনুসারে এর বিস্তার, দ্রাঘিমা অনুসারে এর বিস্তার। নেক্সট রয়েছে কর্কটক্রান্তি রেখার 23.5 ডিগ্রি উত্তর, যেটা কিনা ভারতের পুরোপুরি মাঝখান দিয়ে গেছে, যেটা কিনা পুরো ভারতের মাঝখান দিয়ে গেছে। আমি যদি তোমাকে দেখিয়ে দিই কোথা থেকে, মানে ধরে নাও তুমি জাস্ট এই অংশটা, আমি যদি ধরে নিই পুরোপুরি এটা হচ্ছে আমার মাঝখান নাকি, হুম, এটা হচ্ছে আমার মাঝখান, এটা হচ্ছে আমার 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর। এটা কত? এটা হচ্ছে আমার কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে আমার কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা, যেটা কি কত, এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। এটা হচ্ছে আমার 23.5 ডিগ্রি উত্তর। এটা কোথায়? এটা হচ্ছে গুজরাটের পশ্চিম সীমানা থেকে অরুণাচল প্রদেশ এই অংশটা, এটা হচ্ছে আমার তার মূল ভূখণ্ডের বিস্তার। তাহলে পুরোপুরি আমরা ভারতের অবস্থান কিন্তু বুঝে গিয়েছি। এরপরে আমরা যেটা দেখব ভারতের পরিসীমা, ভারতের আর চারপাশে কি কি রয়েছে সেটা এবার আমরা জানবো। চলো নেক্সট পেজে আমরা চলে এসেছি। দেখো ভারতের পরিসীমা, ভারতের পরিসীমা কি বলেছে, ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম, মানে উত্তর বলতে এই অংশটা, উত্তর পশ্চিম মানে এই অংশটা, কারণ এটা আমরা জানি নর্থ, এটা কি সাউথ, এটা ইস্ট, এবং এটা কি, এটা হচ্ছে আমার ওয়েস্ট। তার মানে উত্তর, নর্থ মানে উত্তর, তো এই অংশটা, এবং উত্তর পশ্চিম মানে এই কোণাটা, এই কোণাটা। এরপরে কি বলছে, উত্তর পূর্ব মানে এই কোণাটা, জাস্ট এই কোণাটা। কি বলছে, স্থলবেষ্টিত, মানে সোজা কথা হচ্ছে আমি যদি দেখাই ঠিক এই অংশটা হচ্ছে ভারতের স্থল বেষ্টিত, এই অংশটা হচ্ছে ভারতের স্থলবেষ্টিত বিভাগ। আর কি রয়েছে, দক্ষিণ ভাগে রয়েছে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর বেষ্টিত। তাহলে দক্ষিণ ভাগ মানে নিচের যে অংশটা, নিচের যে অংশটা, এটা কিন্তু আমাদের জলভাগ বেষ্টিত। আরব মহাসাগর কোথায় রয়েছে, আরব মহাসাগর কোথায় রয়েছে, এই জায়গাটায়, এটা হচ্ছে আমার আরব মহাসাগর। আর কি রয়েছে, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আমরা সবাই জানি এটা বঙ্গোপসাগর। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের ভারত মহাসাগর, ভারত মহাসাগর কোথায়, এই অংশটা, এটা হচ্ছে আমার ভারত মহাসাগর। ক্লিয়ার, এটা হচ্ছে আমার ভারত মহাসাগর, এটা আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর। বোঝা গেল? তাহলে নিচের যে অংশটা দেখো, নিচের যে অংশটা, এটা কিন্তু আমাদের কি রয়েছে, এটা রয়েছে আমাদের জলভাগ বেষ্টিত। তাহলে উপর অংশ আমরা দেখতে পাচ্ছি স্থলভাগ বেষ্টিত, মানে উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব, এবং নিচের পুরো অংশটা দেখো, পুরো অংশটা রয়েছে শুধুই জল আর জল, শুধু জলভাগ বেষ্টিত। আর কি রয়েছে, তাহলে এটা আমরা পরিসীমা জেনে নিলাম। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তুমি একদম স্টার দিয়ে দাও। যে যে প্রশ্নগুলো আসে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ম্যাকমোহন লাইন, এগুলো কিছু সীমান্ত রেখার নাম রয়েছে এবং কিছু রাষ্ট্র রয়েছে। দেখো সীমান্ত রেখার নাম কি, ম্যাকমোহন লাইন রয়েছে। এটা কোথায়, এটা হচ্ছে ভারত আর চীনের যে রেখা, সীমা রেখা, ঠিক আছে, সীমা রেখা ভারত আর চীন। চীন কোথায়, চীন হচ্ছে এই অঞ্চলটা, চীন হচ্ছে এই অংশটা। তাহলে ভারত আর চীনের যে সীমারেখা, সেটাকে আমরা কি বলবো, ম্যাকমোহন। এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, এসে কিউ আসে। পরেরটা দেখো, রেড ফ্লিক লাইন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। ভারত পাকিস্তান, এই আমার ভারত, এই যে পাকিস্তান এখানটায়, তো এই ভারত পাকিস্তানের যে সীমারেখা, সেটাকে আমরা বলবো রেড ফ্লিক লাইন, এখানটাই হচ্ছে আমার পাকিস্তান, এটা হচ্ছে আমার পাকিস্তান। নেক্সট, ডুরান্ড লাইন কি রয়েছে, ডুরান্ড লাইন খুব আছে, এটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত, মানে পাকিস্তান রয়েছে এই জায়গাটা, রয়েছে আমাদের আফগানিস্তান, আফগানিস্তান, এই জায়গাটা রয়েছে আমার আফগানিস্তান। তো এই অঞ্চলটা এবং ভারত, তার সাথে সাথে ভারতও রয়েছে। তো এটা নিয়ে হচ্ছে আমার কি, ডুরান্ড লাইন হচ্ছে যে সীমারেখা, ডুরান্ড লাইন হচ্ছে সীমারেখা। সীমারেখার নামগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তোমাকে প্রশ্ন দিতে পারে এইভাবে যে ভারত চীনের সীমারেখার নাম কি, তখন হয়ে যাবে আমার ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান হলে রেড ফ্লিক লাইন, পাকিস্তান আফগানিস্তান বা ভারত আফগানিস্তান এরকম কিছু হলে তখন হবে ডুরান্ড লাইন। নেক্সট রয়েছে এলওসি,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাশ্মীর, এই যে কাশ্মীর, এই যে উপরে যে কাশ্মীর লাদাখ রয়েছে, এর কিছুটা অংশ পাক অধিকৃত, মানে পাকিস্তানের আন্ডারে চলে গিয়েছে। কিছুটা রয়েছে ভারতের, কিছুটা রয়েছে আমাদের পাকিস্তানে। তো সেই যে সীমারেখা, ভারত পাক অধিকৃত এবং কাশ্মীর ও লাদাখ, সেই যে সীমারেখা সেটাকে আমরা বলি এলওসি, যেটা লাইন অফ কন্ট্রোল বলি। সেই সীমারেখা কোন কোন রাষ্ট্র? ভারত, পাকিস্তান, ভারত পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখ। নেক্সট রয়েছে এলএসি, যেটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা ভারত, চীন এবং অধিকৃত লাদাখ। এই যে লাদাখ এই অংশটা, এ পাশটা রয়েছে চীন, এই হচ্ছে আমার ভারত, এইখানে আমার লাদাখ রয়েছে, এই যে এখানটা করে আমার লাদাখ রয়েছে। বোঝা গেল? তো এই অংশটা কিন্তু আমাদের হচ্ছে কি, ভারত চীন অধিকৃত লাদাখ, এর সীমারেখার নাম হচ্ছে এলএসি। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে 24 প্যারালাল, যেটা ভারত পাকিস্তান কচ্ছের রণ অঞ্চল। বাবা, কচ্ছের রণ অঞ্চল কোনটা রয়েছে? কচ্ছের রণ অঞ্চল রয়েছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আমার কচ্ছের রণ, এই অংশটা হচ্ছে আমার কচ্ছের রণ, যেটার কি ভারত পাকিস্তান, এখানটাও আমার পাকিস্তান রয়েছে, এই জায়গাটা পাকিস্তান। ভারত আর পাকিস্তানের যে সীমারেখা, যেটাকে কচ্ছের রণ অঞ্চল, সেটা হচ্ছে 24 ডিগ্রি প্যারালাল। ক্লিয়ার? নেক্সট, আদাম ব্রিজ ও পক প্রণালী, যেটা ভারত আর শ্রীলঙ্কা, এইখানে রয়েছে আমাদের একটা ছোট্ট শহর, ছোট্ট দেশ, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, যেটা কিনা আদাম ব্রিজ এবং পক প্রণালী। বোঝা গেল? তাহলে পুরো একটা পেজে বুঝতে পারছো কি হতে চলছে আজকে তোমাদের ক্লাস? তুমি কি বুঝছো ভারতে? বুঝতে পারছো? পুরো জিনিসটাকে আমি কিন্তু এখান থেকেই, তুমি টেস্ট পেপার উল্টে দেখো, একটা প্রশ্ন এর বাইরে যাবে না। তুমি টেস্ট পেপার ঘেঁটে দেখো, আমাদের 4টে টেস্ট পেপার হাতে রয়েছে, এবিটিএ রয়েছে, ডব্লিউবিএইচ, ডব্লিউপিটিএ, এছাড়া আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার, তুমি দেখো খুলে, ভারত থেকে এই অংশ থেকে তোমার প্রশ্ন এই ক্লাস থেকে আছে কিনা। বুঝতে পারছো? আমি এজন্যই টাইম নিয়েছিলাম, পর্ষদ টেস্ট পেপারটা বেরালে আমি দেখতে চাইছিলাম যে কি কি প্রশ্ন, কোন কোন জায়গা আমাকে কভার করালে আমি পুরো চ্যাপ্টারটা সুন্দর করে তোমাদেরকে বোঝাতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলে কেন আমি টাইম নিয়েছি? চলো নেক্সট, আমরা যাব এক নজরে। এখান থেকে এক নজরে বলতে কিছু নেই, এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মানে এখান থেকে আমি একটা জিনিস বোঝাতে চাই, যে এখান থেকে যে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, যেগুলো তোমাদের এসএ কিউ বলো, এমসিকিউ বলো আছে, সেই লাইনগুলো আমি এখানে রেখেছি। যেমন রয়েছে, ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা কটা? 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 9টা। এটা কিন্তু তোমাদের যাদের কাছে গরাঙের বই রয়েছে, এটা কিন্তু তোমরা পাবে, এটা কিন্তু ওইখান থেকে নেওয়া। তো এটা খুব সুন্দর দেওয়া রয়েছে এই চারটা। তারপরে দেখো, ভারত ক্ষেত্রফলের বর্তমানে রাজস্থান হচ্ছে সব থেকে বৃহত্তম, আর গোয়া হচ্ছে ক্ষুদ্রতম। চলো দেখে নেওয়া যাক। রাজস্থান হচ্ছে আমার এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে আমার রাজস্থান, আর গোয়া ঠিক বলতে পারো এই জায়গাটা হচ্ছে গোয়া। এটা আমার গোয়া, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে আমার সব থেকে বৃহত্তম ক্ষেত্রফল বিশেষে। ঠিক আছে, রাজস্থান আমি মুছে দিলাম, কারণ এটা একটা অন্য টপিক, তো যার জন্য মুছে দিলাম। তারপরে প্রশ্ন দেখো, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। তোমরা আমাকে বলো, কোন রাজ্যকে ভেঙে এই তেলেঙ্গানা রাজ্য এসেছে? কোন রাজ্যকে ভেঙে? পরের লাইনে দেওয়া রয়েছে, দেখো উত্তর, 2020 সাল থেকে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হয় অমরাবতী। এই অন্ধ্রপ্রদেশকে ভেঙেই হয়েছে কিন্তু তেলেঙ্গানা রাজ্য। ঠিক আছে, চলো নেক্সট। ক্ষেত্রফলে লাদাখের বৃহত্তম, ক্ষেত্রফলে হচ্ছে লাদাখ হচ্ছে বৃহত্তম। এটা কি? এটা হচ্ছে রাজ্য, আর এটা কি? এটা হচ্ছে আমার কেন্দ্রশাসিত অঞ্চল। তার মধ্যে কি? ক্ষেত্রফলে লাদাখ বৃহত্তম, আর লাক্ষাদ্বীপ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম। লাক্ষাদ্বীপ কোনটা? সেই মনে করো, এই যে আমাদের যে ছবি ছিল, এখানে রয়েছে আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এই অঞ্চলেও কিছু একটা দ্বীপপুঞ্জ রয়েছে, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জ। সেই লাক্ষাদ্বীপ হচ্ছে এখানে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন দেখো, পরের যে লাইনটা রয়েছে, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, সেই সঙ্গে পাঞ্জাব ও হরিয়ানা রাজধানী। নেক্সট, 2019 সালে জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্য মর্যাদা হারিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও কাশ্মীরে পরিণত হয়। তাহলে কি হয়? জম্মু কাশ্মীর সে তার পূর্ণ মর্যাদা হারায়, রাজ্যের মর্যাদা হারিয়ে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, এক হচ্ছে লাদাখ এবং দুই হচ্ছে জম্মু কাশ্মীরে পরিণত হয়। নেক্সট কি রয়েছে? চীন ভারতের বৃহত্তম এবং মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে প্রতিবেশী দেশ।
বোঝা গেল? চীন হচ্ছে সব থেকে বৃহত্তম এবং মালদ্বীপ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভারতের। আমরা যখন পরিসীমা পড়ালাম তখন কিন্তু বলেছি চীন কোথায় রয়েছে, চীনের অবস্থান কি। সে হচ্ছে সব থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পুরোপুরি আরেকটা জিনিস এখানে লেখা নেই, হ্যাঁ এখানে লেখা নেই। চলো আরেকটা জিনিস এখান থেকে খুব প্রশ্ন আসে, তোমরা টেস্ট পেপার উল্টালে এই প্রশ্ন পাবে। একটা হচ্ছে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপন হয়। রাজ্য পুনর্গঠন, এটা একটা কমিশন যেটা আমাদের 1953 সালে এই কমিশনটা স্থাপন হয়, কমিশন স্থাপিত হয়, স্থাপিত হয়। এর মূল ভিত্তি কি ছিল? এই রাজ্য পুনর্গঠন কমিশন যে স্থাপিত হয়েছে এর মূল ভিত্তি কি ছিল? এই যে রাজ্য পুনর্গঠন কমিশন যে স্থাপিত হয়েছে এর মূল ভিত্তি ছিল, মূল ভিত্তি কি ছিল বলতো? মূল ভিত্তি ছিল আমাদের ভাষা। ঠিক আছে, ভাষা খুব ইম্পর্টেন্ট। এটা প্রশ্ন আসে, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে হয়েছিল এটা প্রশ্ন আসে, এবং এর মূল ভিত্তি কি ভাষা, এই প্রশ্নটা টেস্ট পেপারে ছেয়ে গেছে। তো এই দুটো জায়গা কিন্তু মনে রাখতে হবে, যেটা এখানে লেখা নেই, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে আমি এটা বলে দিলাম। তো এটাও কিন্তু আসে, প্রত্যেকটা জায়গা কভার করব, প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝাবো। ঠিক আছে, চলো একদম কঠিন যে দুটো টপিক আমাদের অবস্থান এবং ভূপ্রকৃতি, তুমি ধারণা করতে পারবে না তোমাকে কতটা ইজি করে আমি পড়াবো, তুমি ধারণা করতে পারবে না কতটা সহজ করে পড়াবো। তারপরে চলে আসছি আমাদের ভারতের মেন যে টপিক, আমাদের ভারতের ভূপ্রকৃতি, যেটা আমাদের সব থেকে কঠিন লাগে, তাই তো? দেখো ভারতের ভূপ্রকৃতি এখানে কি রয়েছে। ভারতের ভূপ্রকৃতিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি, তাই তো? পাঁচটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, সেকেন্ড রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল, তারপরে কি রয়েছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, এবং রয়েছে কি দ্বীপপুঞ্জ। এই পাঁচটা ভাগে আমরা ভারতের ভূপ্রকৃতিকে কিন্তু ভাগ করে থাকি, তাই তো? তো প্রথম দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, এখানে আমরা একটা ম্যাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। তো ম্যাপ ধরে আমরা দেখব যে এই অঞ্চলগুলো কোথায় কি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোকে বোঝাচ্ছে। প্রথম আসো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। প্রথম যেটা দেখবো ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল মানে আমরা উত্তর দিকটা চলে যাচ্ছি। আমার এই তো ম্যাপ, এটা ম্যাপ আমার, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর কি রয়েছে, এটা ইস্ট, আর এটা রয়েছে আমার ওয়েস্ট। তাহলে উত্তরের দিকে, উত্তরের পার্বত্য অঞ্চল মানে ভারতের উত্তরের দিকে, মানে এই অংশটা। ঠিক আছে, এই উত্তরের অংশটা। তো উত্তরের অংশে উত্তর পার্বত্য অঞ্চল দেখো, আমরা একটা ম্যাপে বিভিন্ন অংশ বিভিন্ন রকম কালারে দেখতে পাচ্ছি, তাই তো? বিভিন্ন রকম কালারে তোমরা এই কালারটা দেখতে পাচ্ছ, যেটা আমরা বলতে পারছি যে বাদামি কালার। বাদামি কালারের যেটা রয়েছে, এই যে অঞ্চলটা যেটা ভারতের মধ্যে অবস্থিত, এই যে বাদামি কালারের অঞ্চলটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ভারতের তোমার উত্তরের পার্বত্য অঞ্চল। এটা হচ্ছে আমাদের ভূপ্রকৃতির একটা পার্বত্য অঞ্চল, যেটার বিস্তার কিন্তু এখান দিয়েও গেছে, যেটা কিন্তু আঁকা নেই। কেন নেই তুমি এক্ষুনি জিজ্ঞাসা করবে, কেন নেই? কারণ এই অংশটা কিন্তু, এই যে পার্বত্য অঞ্চলটা যেটার বিস্তার আমি এখনই ড্র করে দেখালাম তোমাদেরকে, তো এই বিস্তারটা, এই যে অঞ্চলটা, এই যে অংশটা, এই যে অংশটা, এই যে সাদা মতো যে অংশটা রয়েছে, এটা কিন্তু আমাদের ভারতের মধ্যে পড়ছে না। এটা কোথায় পড়ছে? এটা দেখো নেপালের দিকে চলে গেছে, এটা আমাদের নেপাল। আমরা জানি এই অংশটা নেপাল, এই অংশটা আমাদের কি রয়েছে, এই যে এই অংশটা আমাদের নেপাল রয়েছে, এটা আমাদের নেপাল, এটা আমাদের নেপাল। তাহলে ভারতের এই পার্বত্য অঞ্চলের কিছু, এই যে উত্তরের পার্বত্য অঞ্চলের কিছু অংশ ভারতে ঢুকে গেছে। যেটুকু অংশ আমাদের ভারতের রয়েছে, যেটুকু অংশ আমাদের ভারতে অবস্থান করছে, এটুকু অংশই আমরা কিন্তু পরীক্ষার জন্য পড়বো, বা এটুকুই আমাদের সিলেবাসে রয়েছে। ক্লিয়ার? যেটুকু অংশ মানে এই উত্তরের পার্বত্য অঞ্চল এই সব এলাকা দিয়ে বিস্তৃত, যেটুকু অংশ আমাদের ভারতে রয়েছে সেইটুকু অংশ আমরা পড়ব। তাহলে এই যাচ্ছে আমার উত্তরের পার্বত্য অঞ্চল। বোঝা গেছে? যেটা বাদামি কালারের আমি দেখালাম, এই অঞ্চলটা পুরোটা পুরোটা যেটুকু আমরা বাদামি কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার উত্তরের পার্বত্য অঞ্চল। নেক্সট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চল কোনটা দেখো, এই যে তোমরা এই রাজস্থান দেখতে পাচ্ছ, এই যে রাজস্থান, হ্যাঁ এই যে রাজস্থান দেখতে পাচ্ছ, এটা পাশাপাশি এই যে গ্রিন কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে গ্রিন কালারের এই যে অংশটা যে তোমরা দেখতে পাচ্ছ এইটা, এবং এইখানে যে একটা একটুখানি চলে গেছে, এইখানে একটুখানি চলে গেছে এইটা,
এই যে সবুজ এবং হলুদ কালারের যেটুকু অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। নেক্সট আসবো উপদ্বীপীয় মালভূমি। দেখো এইখানে এই যে ঘিয়া কালারের যেইটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো ঘিয়া কালারের যেইটুকু অংশ দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। এগুলো আমাদের কি? উপকূল এলাকা। এগুলো আমাদের উপকূল এলাকা। এর অঞ্চলে যে ডিপ সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ, ডিপ সবুজ রঙের, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে উপকূলীয় সমভূমি অঞ্চল, বোঝা গেল? এটুকু বোঝা গেল। নেক্সট দেখো দ্বীপপুঞ্জ রয়েছে। দ্বীপপুঞ্জ আমি আগেই বলেছি, এই যে দেখো ছোট 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 বিন্দু বিন্দু রয়েছে, এটা রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ, আর এটা রয়েছে আমাদের কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমরা গোটা ম্যাপ ধরে দেখে নিলাম আমাদের কোন কোন জায়গা আমাদের পড়তে হচ্ছে। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, এখানে কি রয়েছে? সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, এটা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এটা উপকূলীয় সমভূমি অঞ্চল, এইগুলো হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ। এটুকু রয়েছে আমাদের সিলেবাস, এটুকু আমাদেরকে জানতে হবে। কনসেপ্টে এখানে কি রয়েছে না রয়েছে পুরোটা জানবো, পুরোটা। তাহলে বোঝা গেল। প্রথম আমাদের যেটা রয়েছে, দেখো প্রথম রয়েছে কি? উত্তরের পার্বত্য অঞ্চল। এটাকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করেছি, দুটো ভাগ আমাদেরকে জানতে হবে। ফার্স্ট পার্টে রয়েছে হিমালয়ের পর্বত শ্রেণী, সেকেন্ড পার্টে রয়েছে উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল। দুটো পার্ট আমাদের কিন্তু রয়েছে, একটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী, আরেকটা রয়েছে উত্তর পূর্ব উচ্চভূমি। এই যে হিমালয় পর্বত শ্রেণী, এই যে হিমালয় পর্বত শ্রেণী, এটা কিন্তু একটা বিশাল, মানে কি বলবো, ইন্টারেস্টিং একটা জিনিস। এবং পাশাপাশি এটা কিন্তু আমাদের সিলেবাসে পুরো ভরপুর রয়েছে। ঠিক আছে, ভরপুর রয়েছে। এই অংশটা আমরা ভালো করে রয়েছে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে, তো প্রশ্ন তো আমি বলবোই, পাশাপাশি ম্যাপ পয়েন্টিংও বলবো। দেখো হিমালয় ভূপ্রকৃতি আমরা যেটা ফার্স্ট এ পয়েন্টে যেটা ছিল, সেটা আমরা এখন ডেসক্রাইব করছি। দেখো হিমালয় ভূপ্রকৃতি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয় ভূপ্রকৃতি, আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। মানে এই যে হিমালয় পর্বতশ্রেণী রয়েছে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর আমরা দেখবো কি কি রয়েছে, আর কি দেখবো? প্রস্থ বরাবর। কোনটা দৈর্ঘ্য বরাবর, এবার জানবো কোনটা প্রস্থ বরাবর। দেখো এখানে আমরা একটা ছবি মানে চিটিয়েছি, দেখো দৈর্ঘ্য বরাবরের, আর এখানে একটা ছবি চিটিয়েছি যেটা আমাদের রয়েছে প্রস্থ বরাবরে। এটা আমরা পরে দেখছি, আগে আমরা দেখবো দৈর্ঘ্য বরাবর। এখানে দেখো ভারতের পার্বত্য অঞ্চলের ছবিটা শুধুমাত্র দেওয়া রয়েছে। এই পার্বত্য অঞ্চলে, এই পার্বত্য অঞ্চলে, হ্যাঁ, এই যে পার্বত্য অঞ্চলে দেখো, এটা কিন্তু আমাদের নেপাল ছিল, মনে আছে? এটা নেপাল। ভারতে দেখো একটুখানি নেপালের নিচে দেখো যেইটুকু দেখা যাচ্ছে, এই যে আকাশী কালিটা যেইটুকু দেখা যাচ্ছে, এইটুকু ঢুকে গেছে হিমালয় পর্বত শ্রেণী। ঠিক আছে, এইটুকু ঢুকেছে। এবং পাশাপাশি এই অঞ্চলটা রয়েছে, এই যতটুকু তোমরা ব্ল্যাক কালিতে দেখতে পাচ্ছ না, এই যে ব্ল্যাক কালিতে, এই অংশটা কিন্তু রয়েছে আমাদের পার্বত্য অঞ্চল। এর পাশাপাশি আর কি রয়েছে? আর এইখানটায় রয়েছে, এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু রয়েছে। তাহলে পার্বত্য অঞ্চল আমরা বুঝতে পারছি ম্যাপ দেখে কোন কোন জায়গাগুলো ভারতের অংশে ঢুকে গেছে, তো সেই সেই জায়গাগুলো রয়েছে আমাদের সিলেবাসে। এবারে জানবো দৈর্ঘ্য বরাবর মানে কি। দৈর্ঘ্য বরাবর মানে হচ্ছে ঠিক এইভাবে, এইভাবে যদি আমরা ভাগ করি, এইভাবে যদি আমরা দেখি, এইভাবে যদি আমরা দেখি, মানে জাস্ট এইভাবে, এইভাবে ভাগ করব, এইভাবে। যেইটুকু হিমালয় পর্বতশ্রেণী ধরো এতটা অংশ ধরে বিস্তৃত, আমরা ভাগ করব সেটাকে এইভাবে, এইভাবে। সেটা হচ্ছে আমার কি? দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। এখানে আমরা কি কি রয়েছে, এখানে আমাদের অনেক কিছু রয়েছে, সেটা আমরা জানবো। এখানে রয়েছে আমাদের কাশ্মীর হিমালয় রয়েছে, আর কি রয়েছে আমাদের সরি পশ্চিম হিমালয় রয়েছে। এছাড়া তোমাদের রয়েছে কি? পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, এই তিনটে অংশে আমাদের ভাগ করা হয়েছে। এখানটা আমার পশ্চিম হিমালয়, তারপরে রয়েছে মধ্য, এবং এপাশে রয়েছে পূর্ব হিমালয়। এই তিনটে হিমালয় সম্পর্কে আমরা জানবো, এবং এর ভেতরে যে ভাগগুলো রয়েছে সেটাও জানবো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রস্থ বরাবর। এটা খুব ইম্পর্টেন্ট। প্রস্থ বরাবর মানে কি? তাহলে দৈর্ঘ্য বরাবর মানে আমরা এইভাবে বুঝলাম, এইভাবে। এটা আমার পুরোটা হিমালয় অঞ্চল রয়েছে, তো এটাকে যখন আমি এইভাবে ভাগ করছি, এইভাবে জাস্ট ভাগ করছি, তখন হয়ে যাচ্ছে আমার দৈর্ঘ্য বরাবর। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এখানে তিনটে কালারের ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা কি? এটা আমার 2 নম্বর, এবং নিচে যে কালারটা রয়েছে সেটা রয়েছে আমাদের 3 নম্বর।
ঠিক আছে, এখানে আরো একটা যোগ হবে যেটা এখানে নেই। চলো সেটা আমি একটু এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আরো একটা হিমালয় রয়েছে যেটা এখানে আঁকা নেই, ঠিক এর উপরে, মানে প্রস্থ বরাবর, মানে এইভাবে এইভাবে বিস্তৃত করেছে, এইভাবে বিস্তার করেছে। এটা এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে আমাদের 3 নম্বর, এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। ফার্স্ট কি রয়েছে, এটা রয়েছে আমাদের টেথিস, টেথিস হিমালয়। এটা হচ্ছে আমাদের টেথিস হিমালয়। নেক্সট 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। এই যে হিমাদ্রি, দেখো এই যে গ্রেট হিমালয়। নেক্সট 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিমাচল হিমালয়, হিমাচল, হিমাচল হিমালয়। এবং 4 নম্বরে যেই পার্টটা রয়েছে এটা কি, এটা হচ্ছে আমাদের শিবালিক হিমালয়, শিবালিক। তাহলে ফার্স্টে যেটা, এই টেথিস বহু যুগ আগে হয়েছে, তারপরে হয়েছে হিমাদ্রি, তারপরে হয়েছে হিমাচল, তারপরে হয়েছে শিবালিক। ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দিলাম, আমি আবারও এঁকে দেবো, তোমাদের টেনশন করার কিছু নেই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। তো বোঝা গেল? তাহলে প্রস্থ বরাবর মানে আমরা এইভাবে বুঝবো, এইভাবে। আর দৈর্ঘ্য বরাবর মানে কি বুঝবো, জাস্ট এইভাবে। এখানে 3টে ভাগ হবে, একটা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর আমরা কিন্তু প্রকৃতি ভাগ করে নিলাম। নেক্সট আমরা দেখবো যেটা দৈর্ঘ্য বরাবর। দেখো দৈর্ঘ্য বরাবরে আমরা দেখো প্রথম পার্ট কিন্তু বলেছিলাম পশ্চিম হিমালয়, সেটা 3টে ভাগে বিভক্ত। কি কি? এক রয়েছে কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, আর রয়েছে কুমায়ুন হিমালয়। এই কাশ্মীর হিমালয় এর অবস্থান, এর অবস্থানটা কি রয়েছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ, মানে একবারে উত্তরের দিকে যে অংশটা, মানে এইখানটায়, এই জায়গাটায়, যে জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই অংশটা জম্মু কাশ্মীর এবং লাদাখ রয়েছে। তো এই অংশে কিন্তু কি রয়েছে, কাশ্মীর হিমালয় রয়েছে। এখান থেকে মেন মেন বৈশিষ্ট্যগুলো তোমাদের যখন পরীক্ষায় লিখতে হবে, এগুলো কিন্তু ডিসক্রাইব করে লিখতে হবে। আমি তোমাদেরকে এটা যেহেতু মানে ছোট ক্লাস, আমাদেরকে খুব কম টাইমের মধ্যে কভার করতে হবে, সেজন্য আমি জাস্ট মেন মেন পয়েন্টগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি পর্বত শৃঙ্গ রয়েছে। তোমাকে একটু ডিসক্রাইব করে লিখতে হবে, যেমন এখানে উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হচ্ছে উচ্চ হিমালয়, জাসকর, পীর পাঞ্জাল, লাদাখ, কারাকোরাম, এগুলো অবস্থিত। জাস্ট এগুলোকে একটু ভাষায় দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এরকম ছকে ফেলবে না, আমি এটা বোঝানোর সুবিধার্থের জন্য এরকম করেছি। দেখো যাতে তোমাদেরও এটা জিনিসটা মনে থাকে, সব থেকে ভালো ছক করলে একটু জিনিসটা ভালো মনে থাকে। প্রথম দেখো পয়েন্ট কি রয়েছে, পর্বত শ্রেণী। এখানে বিখ্যাত পর্বত শ্রেণী আমি বলে দিলাম, যার মধ্যে কারাকোরাম এবং লাদাখ ম্যাপ পয়েন্টিং এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারাকোরাম এবং লাদাখ আমি বললাম ক্লাস সম্পূর্ণ দেখো, এবং যেগুলো ইম্পর্টেন্ট বলছি সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করে নাও, কারণ এর বাইরে থেকে ভূগোলে ভারত থেকে আর কোনো প্রশ্ন আসবে না। বোঝা গেল? নেক্সট সিংহ কি রয়েছে, গর্ডন অস্টিন, যেটা কিনা আমরা K2 বলি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং এ, K2। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং তোমাকে চাইতে পারে। আচ্ছা নেক্সট কি রয়েছে, হিমবাহ, কাশ্মীর হিমালয়ের হিমবাহ, তার মধ্যে হচ্ছে সিয়াচেন, এটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ। প্রশ্ন দেয়, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ঠিক আছে, তো সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম। এছাড়াও এখানে রয়েছে বিউফু, হিসপার, ফেড, চিয়ংকোট, সোনাপানি। নেক্সট কি রয়েছে, গিরিপথ, বানিহাল, জজিলা, বুর্জিলা, কারাকোরাম, পীরপাঞ্জাল এবং বুন্দলপীর। উপত্যকা কি, এখানে একটা বিখ্যাত উপত্যকা হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। আর হ্রদ কি কি রয়েছে, ডাল হ্রদ রয়েছে, উলার হ্রদ রয়েছে এবং প্যাংগং। এখানে একটু বলে দিই, এই যে উলার হ্রদ এটা কিন্তু সব থেকে বৃহত্তম, আর প্যাংগং হচ্ছে কি উচ্চতম, মানে উচ্চতায় বড় আর এটা এরিয়ায় বড়। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের প্রশ্ন আসে, সেই জন্য আমি এই জায়গাটায় নোট ডাউন করে দিয়েছি। পরবর্তী দেখো হিমাচল হিমালয়ের এই যে অবস্থান, এটা কোথায়, এটা হচ্ছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ। যেটা পর্বত কি উল্লেখযোগ্য পর্বত হচ্ছে ধৌলাধার, নাকটি বাবা, মুসৌরি। শৃঙ্গ হচ্ছে লিওপারগেল, নীলজেরি উপত্যকা, কুলু, কাংড়া, লাহুল এবং স্পিটি। এবং গিরিপথ হচ্ছে এখানে কুনজুম, বারালাচালা আর রোটাং পাস এবং পিন পার্বতী। এই জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে সেই হিসেবে তোমাদের ম্যাপ পয়েন্টে কোনো প্রশ্ন আসে না এই জায়গাটা থেকে, মানে হিমালয়ের যে অংশগুলো আমরা ব্যাখ্যা করেছি এখান থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে না। নেক্সট কুমায়ুন হিমালয়, এটা রয়েছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের এখানে কি কি পর্বত শ্রেণী রয়েছে, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক। শিবালিক তো আমি আগেই বলে দিয়েছি ইম্পর্টেন্ট, হিমাচলও ইম্পর্টেন্ট এবং হিমাদ্রিও ইম্পর্টেন্ট। নেক্সট কি রয়েছে, শৃঙ্গ, নন্দা দেবী খুব ইম্পর্টেন্ট, কামেট, ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ এবং গাঙ্গোত্রী, এই শৃঙ্গগুলো রয়েছে।
হ্রদ রয়েছে, হ্রদের তাল যেমন সাঁওতাল, ভীমতাল, নৈনিতাল, রূপকুণ্ড, হেমকুণ্ড, এইগুলো গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। আচ্ছা, হিমবাহ কি কি উল্লেখযোগ্য রয়েছে? গঙ্গোত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ, মিলাম, পিন্ডারি, মানা। উপত্যকা কি কি রয়েছে? দেরাদুন উপত্যকা, সহস্রধারা এবং গিরিপথ রয়েছে, মানা, লিপুলেক এবং সিমলা। এই তিনটে কিন্তু গিরিপথ এখানে উল্লেখযোগ্য। তাহলে আমার পশ্চিম হিমালয় দৈর্ঘ্য বরাবরের যে পশ্চিম হিমালয়, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এটুকু লিখলেই এনাফ। নেক্সট, এটা গেল পশ্চিম হিমালয়। এরপরে আসবো মধ্য হিমালয়। মধ্য হিমালয়ের আমি আগেই বলেছি যে অংশটা আমাদের নেপালের ভাগে পড়ে গেছে, সেই অংশটা আমাদের ভারতের অন্তর্ভুক্ত নয়, যার জন্য এটা আমাদের সিলেবাসে নেই, তো এটা আমরা পড়বো না। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এখানে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটা কিন্তু এখানেই অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ভারতে অবস্থিত নয়, নেপালে অবস্থিত। ক্লিয়ার? তারপরে দেখো পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় কি কি রয়েছে? দার্জিলিং ও সিকিম হিমালয়, ভুটান হিমালয়, আর রয়েছে অরুণাচল হিমালয়। এই দার্জিলিং ও সিকিম হিমালয়ের অবস্থান কি? সিঙ্গালীলা, যেটা ডংকিয়ালা। আচ্ছা, এর অবস্থান কি? ভুটান। এর অবস্থান হচ্ছে অসম এবং অরুণাচল। এই অরুণাচল হিমালয়ের অবস্থান। প্রথমে দার্জিলিং ও শিলিং হিমালয়ের এর বিখ্যাত শৈলশিলা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিলা, ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে ভারতের উচ্চতম। এই যে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট, এটা প্রায় পাশাপাশি, কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু পরীক্ষায় দেয় এবং এতেও দেয়, তোমার ম্যাপ পয়েন্টিংও দেয়। আর কি রয়েছে? সান্দাকফু, সবরগাম, ফালুট। নেক্সট, এখানে ভুটান হিমালয়ের শৃঙ্গ হচ্ছে কুলাকাংড়ি, যেটা ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ, এবং কিছু উপত্যকা রয়েছে, সেটা হচ্ছে থিম্পু উপত্যকা। নেক্সট, অরুণাচল হিমালয়, সেখানে রয়েছে পর্বতশ্রেণী কি? ডাফলা, মিরে, কৃষ্ণ পাহাড়। শৃঙ্গ কি? কাংটো, গরিচেন এবং সান্দাকফু। আর গিরিপথ রয়েছে নাথুলা, জেলেপলা, তুলুংলা এবং সেলে। হিমবাহ রয়েছে জেমু হিমবাহ, ইয়াংলু হিমবাহ এবং টাংলু হিমবাহ। তাহলে এই হলো আমার পূর্ব হিমালয়। তাহলে দৈর্ঘ্য বরাবর যে ভাগগুলো আমরা করেছি, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়, প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা পড়ে নিলাম এবং বুঝে গেলাম। পড়ে নিলাম, পাশাপাশি বুঝে গেলাম। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা দেখব প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর ভূপ্রকৃতি কি রয়েছে? প্রস্থ বরাবর মানে কিরকম? ভারতকে যদি আমি এইভাবে ভাঙি, এইভাবে, ঠিক আছে, মানে জাস্ট এইভাবে, যেটা আমরা বলেছিলাম টেথিস হিমালয়, সেই চারটে যে হিমালয় দেখো, এই যে টেথিস হিমালয়, হিমাদ্রি বা গ্রেট হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়, এই চারটে হিমালয় আমাদের প্রস্থ বরাবর রয়েছে। এর উৎপত্তি কি? এটা আমি বলেছিলাম টেথিস হিমালয় বহু বছর আগে, দেখো শুধু 7 থেকে 12 কোটি বছর আগে প্রথম ভূ আলোড়ন হয়েছিল, তখন এই টেথিস হিমালয় তৈরি হয়েছিল। পরবর্তী যে গ্রেট হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয়, এটা তেথিস হিমালয়ের সঙ্গে একই সময়ে উত্থিত হয়েছিল, মানে জাস্ট তেথিস হিমালয়ের একটু পরেই, মানে একটু পরেই বলতে গেলে এই হচ্ছে হিমাদ্রি হিমালয়ের উৎপত্তি হয়েছিল, প্রায় একই সঙ্গে বলতে গেলে। হিমাচল হিমালয় কি? এটা হয়েছিল দ্বিতীয় ভূ আলোড়নে। এটা কোথায়, কোন সময়? এটা প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে। এটা 7 থেকে 12 কোটি, এটা হচ্ছে 2.5 থেকে 3 কোটি বছর আগে। এবং শিবালিক হিমালয়, এটা আমাদের রিসেন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে তৃতীয় ভূ আলোড়ন, এটা প্রায় 20 লক্ষ এবং 2 কোটি বছর আগে নদী নির্মিত পলি জমে এটার উত্থিত হয়েছিল। এবারে দেখো টেথিস হিমালয়, এর অবস্থানটা কোথায় রয়েছে? ভারতের তিব্বতের বৃহত্তম অংশ, এছাড়া ভারতের জম্মু কাশ্মীর এবং হিমাচলের উত্তর অংশ, এই অংশটা মিলিয়ে এই টেথিস হিমালয়ের অবস্থান। পরবর্তী দেখো গ্রেট হিমালয়, এটা কি? হিমালয়ের সর্বোচ্চ পর্বতমালা, ভারতের নেপাল তিব্বত জুড়ে কিন্তু এটা বিস্তৃত। নেক্সট, হিমাচল হিমালয়ে কি রয়েছে? হিমাচল, কাশ্মীর এবং উত্তরাখণ্ড, এই অবস্থান মিলিয়ে কিন্তু এটা বিস্তৃত। তারপরে শিবালিক হিমালয়, এটা হচ্ছে হিমালয়ের দক্ষিণতম অংশ, মানে ম্যাপের আমরা যদি এই রকম বরাবর এই রকম ভাগ করছি, মানে এই তো দক্ষিণতম অংশ, এবং লাস্টের যে অংশটা ধরো না, লাস্টের যে অংশটা, এটা হচ্ছে আমাদের শিবালিক হিমালয়, সেই জন্য বলছি এটা হিমালয়ের দক্ষিণতম অংশ, ভারতের নয়। তো এটা হিমালয়ের দক্ষিণতম অংশ। আচ্ছা, এরপরে দেখো টেথিস হিমালয়ের এর উচ্চতা কত? 3000 মিটার। হিমাদ্রি হিমালয়ের উচ্চতা কত? 6100 মিটার। এবং আমাদের যে হিমাচল হিমালয়, এর উচ্চতা হচ্ছে 3500 থেকে 4500 মিটার। আর আমাদের শিবালিকের উচ্চতা হচ্ছে 600 থেকে 1500 মিটার। এখানের পর্বত মানে আমাদের টেথিস হিমালয়ের তার প্রধান পর্বত শৃঙ্গ কি রয়েছে? জাসকর রয়েছে, লাদাখ এবং কারাকোরাম,
এগুলো। আচ্ছা, নেক্সট আমাদের হিমাদ্রি হিমালয়ের হচ্ছে হিমাদ্রি পর্বতশ্রেণী, আর এই যে হিমাচল হিমালয়ের পীর পাঞ্জাল, ধৌলাধার, নাকটিব্বা, মুসৌরি, এগুলো উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বা প্রধান পর্বতশ্রেণী, এবং শিবালিক হিমালয়ের শিবালিক পর্বতমালা হচ্ছে আমাদের প্রধান পর্বতশ্রেণী। এরপরে আমরা দেখবো এখানে টেথিস হিমালয়ের প্রধান শৃঙ্গ কি রয়েছে, গডউইন অস্টিন, যেটা আমরা কেটু নামে পরিচিত। এটা কিন্তু ভারতের উচ্চতম, এটা কিন্তু ভারতের উচ্চতম। আচ্ছা, নেক্সট কি রয়েছে, হিমাদ্রি হিমালয় মাউন্টেন এভারেস্ট, এটা হচ্ছে বিশ্বের উচ্চতম। আর কাঞ্চনজঙ্ঘা, এটা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আর কি রয়েছে, কামেট রয়েছে, নন্দাদেবী রয়েছে, ত্রিশূল রয়েছে। এছাড়া আমাদের হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়ের কোনো প্রধান শৃঙ্গ কিন্তু নেই। বোঝা গেল? তাহলে এই গেল আমার প্রস্থ বরাবর। তাহলে একটা টপিক কিন্তু আমরা পুরোপুরি পড়ে নিলাম। কি পড়লাম? প্রথম যেটা পড়লাম সেটা হচ্ছে ভারতের উত্তরের যে সমভূমি, তার প্রথম যে পার্টটা ছিল, মানে তোমার হিমালয় পর্বতশ্রেণী, সেটা পড়ে নিলাম। আরেকটা পার্ট এখনো বাকি আছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। আরেকটা পার্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে উত্তর পূর্বের উচ্চভূমি। এটা আমরা দুটো ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল এবং মেঘালয় মালভূমি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু আমাদের এটা উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যেই যুক্ত, সেজন্য আমরা এই দুটো টপিক সম্পর্কে একটু জেনে নিলাম যে এইটা হচ্ছে উত্তরের উচ্চভূমি, যেটা দুটো ভাগ। এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। এই জায়গাটায় মেঘালয় মালভূমি বলতে সেই শিলং টিলং গুলো রয়েছে, ঠিক আছে, এরকম ডিটেলস কিছু সেইভাবে এখানটায় নেই। আর এখান থেকে সেভাবে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না, জাস্ট কনসেপ্ট তোমরা একটু বইয়ে পড়ে নিতে পারো, সেজন্য আমি এটা আর পড়ালাম না। তো চলো এই জায়গাটা আমরা দেখে নিই। এই যে অংশটা, এখানে আমরা ভারতের যে উত্তর পার্বত্য অঞ্চলের যে অংশটা, সেটা আমরা দেখতে পাচ্ছি সবাই। তো এখান থেকে ম্যাপ পয়েন্টিং আমাদেরকে এখন দেখতে হবে। এখান থেকে তোমরা দুটো ম্যাপ পয়েন্টিং ভালো করে পড়বে। এই যে কারাকোরাম, কারাকোরাম এটা পড়বে, আর কেটু, কেটু এটা পড়বে, ঠিক আছে। কেটু, কারাকোরাম এই দুটো পড়বে। লাদাখটা পড়বে, ঠিক আছে, লাদাখটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেইভাবে এখানে এই যে শিবালিক রেঞ্জ, মানে শিবালিক হিমবাহ, এই যে এইটা যে শিবালিক হিমবাহ, এটা এটা পড়বে। আর এখান থেকে আমাদের এই যে মাউন্টেন এভারেস্ট এবং এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা, এই দুটো পার্ট কিন্তু পড়লে হবে। এছাড়া আর এই জায়গা থেকে উত্তরের পার্বত্য অঞ্চল থেকে আর সেভাবে কিছু প্রশ্ন আসে না। তোমাদের এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, কারাকোরাম এবং কেটু এবং লাদাখ। বাকিগুলো অপশনাল দেওয়া রইলো, এগুলো দেখে যাবে, অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। আর এখানে হ্যাঁ, শিবালিক পর্বতমালা বা শিবালিক হিমালয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই গেল আমাদের টোটাল যে তোমাদের কি বলবো, টোটাল যে আমাদের হিমালয় মানে উত্তরের পার্বত্য অঞ্চলের যে ভূপ্রকৃতি, সেটা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমভূমি, উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি। ছবিটা আমরা পরে আসছি, আগে আমরা দেখে নিই এর অবস্থান এবং বিস্তারটা কি রয়েছে। হিমালয় পাদদেশে উত্তরের সমভূমি ভারতের বৃহত্তম সমভূমি, একদমই তাই। এর বিস্তার কি, পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে অসম, মানে এই যে পাঞ্জাব থেকে পূর্বে অসম পর্যন্ত। এছাড়া উত্তর হিমালয় থেকে দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি পর্যন্ত এটা বিস্তার। মানে এই যতটুকু অংশ তোমরা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু আমার রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। যতটুকু কালার তোমরা অরেঞ্জ দেখতে পাচ্ছ, পুরোটাই রয়েছে আমার কি, উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে। দেখো এরপরে কি রয়েছে, এর ভূপ্রাকৃতিক বিভাগ কিছু রয়েছে। প্রথম বিভাগ রয়েছে রাজস্থান সমভূমি, 2 নম্বর রয়েছে সিন্ধু সমভূমি, 3 নম্বর রয়েছে গঙ্গা সমভূমি এবং 4 নম্বরে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি। 4টে সমভূমি আমরা দেখে নিলাম। প্রথম দেখো রাজস্থান সমভূমি, তোমরা যেটা রাজস্থান বলে চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ, এটা আমাদের রাজস্থান সমভূমি, একেবারে আমরা বুঝে গেলাম। সিন্ধু সমভূমি কোনটা, এই যে পাঞ্জাব আর হরিয়ানা, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সিন্ধু সমভূমি। নেক্সট রয়েছে গঙ্গা সমভূমি, এটা এই দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল, এই অংশটা কিন্তু হচ্ছে আমাদের কি বলতো, গঙ্গা সমভূমি। এবং ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে এই যে আসামের অংশটা, এটা হচ্ছে আমার ব্রহ্মপুত্র সমভূমি। বোঝা গেল? তাহলে পুরো অংশটা কিন্তু আমরা বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রাজস্থান সমভূমি, এটা কি, এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা মানে সিন্ধু সমভূমি, এটা গঙ্গা সমভূমি, আর এটা রয়েছে আমার ব্রহ্মপুত্র সমভূমি। এই যে দেখো এখানে পয়েন্টিংও করে দেওয়া রয়েছে, তোমরা
দেখে নিতেও পারো, আমি ম্যাপে বাংলায় এটা বলে দিলাম, যদিও ইংরেজিতে লেখা রয়েছে কিন্তু তাও আমি বাংলাতে বলে দিলাম কিন্তু। চলো নেক্সট আমরা দেখবো, প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে রাজস্থানের সমভূমি। এখানের অবস্থান কি, রাজস্থান সমভূমি কোথায় অবস্থান করে? রাজস্থানের পশ্চিম অংশ, গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ এবং পুরো অংশটা মিলেই থর মরুভূমি। এই যে রাজস্থানের এই অঞ্চলটা কিন্তু পুরোটাই আমাদের কি মরুভূমি রয়েছে? থর মরুভূমি। এটা পশ্চিমাংশে এবং পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ নিয়ে এই অঞ্চলটা কিন্তু গঠিত। ঠিক আছে, এটা কিন্তু অবস্থান রয়েছে, তাহলে অবস্থান বুঝে গেলাম। নেক্সট রয়েছে আমাদের উচ্চতা। আরাবল্লীর পশ্চিমে রাজস্থান সমভূমির গড় উচ্চতা কত? 150 মিটার। আরাবল্লীর পশ্চিমে রাজস্থান সমভূমি, এই রাজস্থান সমভূমির গড় উচ্চতা হচ্ছে 150 মিটার। আরাবল্লী কোথায়? এটা রয়েছে আমাদের যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, তার ঠিক ওপরের দিকে, মানে রাজস্থানের ওই অংশটার উপরের দিকে রয়েছে আরাবল্লী পর্বত। আমি দেখাবো একটু পরে। সেই আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে, মানে ওই পিছনের দিকটায় এই রাজস্থান সমভূমির গড় উচ্চতা হচ্ছে আমাদের কত? 150 মিটার। এরপরে দেখবো আঞ্চলিক ভূপ্রকৃতি। এখানে কিছু ভূপ্রকৃতি দেখা যায়, এগুলো কিন্তু তোমাদের যে 2 মার্কসের প্রশ্ন, 1 মার্কসের প্রশ্ন, এগুলো কিন্তু আসে। তোমরা দেখে থাকবে, এই যে বাগার, রোহি, হ্যাঁ, থালি, হামাদা, মরুস্থলী, এই যে হামাদা, মরুস্থলী, রোহি, বাগার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, বাগার কি? আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমি। রোহি কি? আরাবল্লীর পশ্চিমাংশে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমি। থালি কি? এটা হচ্ছে লুনির উত্তরে বালি গঠিত একটা সমভূমি। হামাদা কি? এটা পশ্চিম প্রান্তে বালি শিলাযুক্ত পাথুরে একটা অঞ্চল। আর কি রয়েছে? মরুস্থলী, এটা হামাদার পশ্চিমে শুষ্ক, রুক্ষ, সম্পূর্ণ বালিময় উদ্ভিদহীন একটা এলাকা, যেটা আমরা বলি মরুস্থলী। তাহলে আমরা রাজস্থান সমভূমি কিন্তু এইটুকুই রয়েছে, আর আমাদের কিচ্ছু রয়েছে। কোন অংশটা পড়ে নিলাম? এই যে রাজস্থানের এই অংশটা আমরা পড়ে নিলাম, এর অবস্থান জানলাম, এর উচ্চতা জানলাম, পাশাপাশি এখানে যে উল্লেখযোগ্য যে আঞ্চলিক যে ভূপ্রকৃতি সেটা কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট আমাদের কি রয়েছে? সিন্ধু সমভূমি কোথায়? পাঞ্জাব আর হরিয়ানা। দেখো এর অবস্থান কি রয়েছে, যে পাঞ্জাব আর হরিয়ানার পশ্চিমাংশ, এর অপর নাম কিন্তু রয়েছে পাঞ্জাব হরিয়ানার সমভূমি, একে এই অপর নাম এটা। আচ্ছা, এর গঠন কারণ কি রয়েছে? সিন্ধুর 5 উপনদীর সঞ্চয় কার্যে গঠিত, তাই একে পঞ্চনদীর দেশও কিন্তু বলা হয়ে থাকে। এখানে আঞ্চলিক যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কি রয়েছে? দোয়াব রয়েছে। আচ্ছা, দোয়াব রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। দোয়াব যেটা নদীর মধ্যবর্তী সমভূমি, নদীর মধ্যবর্তী সমভূমিকে কিন্তু আমরা দোয়াব বলি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বেট রয়েছে, ধায়া রয়েছে। বেট হচ্ছে নবীন পলি গঠিত, আর ধায়া হচ্ছে প্রাচীন পলি গঠিত একটা সমভূমি, যেখানে অনুচ্চ টিলা এবং খোয়াই সমন্বিত অঞ্চল। আর কি রয়েছে? খোস, এটা উত্তরের ক্ষয়প্রাপ্ত একটা অংশ। তাহলে এটা গেল আমার সিন্ধু সমভূমি, যেটা কিনা আমাদের পাঞ্জাব আর হরিয়ানা এই অংশ মিলিয়ে কিন্তু এই সিন্ধু সমভূমি অঞ্চল গঠিত। তাহলে এটা আমরা পড়ে নিলাম। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে গঙ্গা সমভূমি। এটা একটু আমাদের পড়তে হবে। এখানে কি কি রয়েছে দেখো, উত্তরের সমভূমি অঞ্চল সব থেকে এটা বড়, এবং এটা দেখো দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এটা বিস্তৃত। আমি আগেই বলেছি, যখন আমি ম্যাপ পয়েন্টিং দেখাই তখনও কিন্তু আমরা বললাম প্রথম ভাগ, এর যে ভাগটা করেছে সেটা হচ্ছে উচ্চ গঙ্গা, এটা হচ্ছে মধ্য সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। তাহলে উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা, নিম্ন গঙ্গা। উচ্চ গঙ্গার অবস্থান কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশ আর দিল্লি। এই যে দিল্লি আর উত্তরপ্রদেশ নিয়ে, যেটার গড় উচ্চতা 100 থেকে 300 মিটার। এখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রয়েছে? ভাবর, দাগ দাও, তরাই দাগ দাও, ভাঙার দাগ দাও, খাদার, ঠিক আছে, দোয়াব, এগুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের শর্ট প্রশ্নের জন্য। কি বলেছে দেখে না। ভাবর কি? এটা শিবালিক, যে আমাদের হিমালয় আমরা জানি শিবালিক পাদদেশে নুড়ি বালি পলি যুক্ত একটা অনুর্বর ভূমি। তরাই কি? এটা ভাবরের দক্ষিণে নদীসৃষ্ট পাদদেশীয় সমভূমি। আচ্ছা, ভাঙার কি? নদীর দূরবর্তী পুরানো পলি জমে এটা তৈরি হয়। খাদার নদী তীরবর্তী নবীন পলি জমে তৈরি হয়। ঠিক আছে, আর রয়েছে রে বা কাল্লাব, এটা শুষ্ক, রুক্ষ, অনুর্বর, লবণাক্ত ভূমি। আর কি রয়েছে? দোয়াব, এটা গঙ্গা যমুনা মধ্যবর্তী ভূমি। আর রয়েছে ভুর, এটা দোয়াবের বালি গঠিত একটা ভূমি। এখানে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দাগ দিলাম, তার এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে। তোমরা টেস্ট পেপার করবে যখন, তোমরা টেস্ট পেপার নিশ্চয়ই এখন সবাই করছো, তো এই জায়গাগুলো কিন্তু তুমি দেখতে পাবে। বোঝা গেল? চলো, মধ্যগঙ্গা কি?
পূর্ব উত্তরপ্রদেশ এবং সমগ্র বিহার, যেটার গড় উচ্চতা কত 50 থেকে 100 মিটার। আর রয়েছে এখানে সেভাবে কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু নেই। আর নিম্নগঙ্গাতে দার্জিলিং এবং পুরুলিয়া বাদে পুরো পশ্চিমবঙ্গ, মানে এই যে পশ্চিমবঙ্গ তার উপরের দিকে আমাদের দার্জিলিং রয়েছে, পুরুলিয়া রয়েছে, ওই দুটো জায়গা বাদ দিয়ে পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ নিয়ে এই নিম্নগঙ্গা সমভূমি কিন্তু অঞ্চলটা কিন্তু অবস্থান করেছে। এর উচ্চতা কত 50 মিটারের কম, পৃথিবীর বৃহত্তম গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ। এর আঞ্চলিক অংশ কি কি রয়েছে? তরাই ডুয়ার্স, উত্তরবঙ্গ সমভূমি, গারো সমভূমি এবং বদ্বীপ অঞ্চল, এগুলো হচ্ছে এখানে আঞ্চলিক অংশ। তাহলে বোঝা গেল এই জিনিসটা হচ্ছে আমার পুরো গঙ্গা সমভূমি। এটা হচ্ছে আমাদের পুরো গঙ্গা সমভূমি, যেটার বিস্তার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ এই অঞ্চল মিলিয়ে এই গঙ্গা সমভূমি কিন্তু গঠিত। ক্লিয়ার? তাহলে এগুলো আমি কিন্তু প্রশ্নও বলে দিলাম, সাথে সাথে এখান থেকে কি কি প্রশ্ন হয় বড় প্রশ্ন আমি বলে দেবো শেষে কি কি প্রশ্ন আমাদের আছে। চলো নেক্সট আমাদের পরের পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এর অবস্থান কি রয়েছে? এটা আমাদের অবস্থান রয়েছে প্লাবন সমভূমি অঞ্চলে, অসম রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর। এর গঠনের কারণ কি? ব্রহ্মপুত্র তার উপনদীগুলি পলি সঞ্চয় যোগে এটা গঠিত। গড় উচ্চতা কি রয়েছে? গড় উচ্চতা রয়েছে 30 থেকে 100 মিটার। আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য মানে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? এখানে প্রতি বছর বন্যা হয় আর বন্যায় নতুন পলির সঞ্চয় ঘটে। এই গেল আমার ব্রহ্মপুত্র সমভূমি। এগুলো থেকে অতটাও প্রশ্ন আসে না, এখান থেকে তো বড় প্রশ্ন সেভাবে আসেই না, এখান থেকে শর্ট প্রশ্নই হয়। তার জন্য এই যে এগুলো দাগ দিয়ে দিলাম শর্ট প্রশ্ন, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাশাপাশি এইগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো এর অপর নাম কি রয়েছে, এগুলো 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 যেগুলো দাগ দিয়ে দিয়েছি আমি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, চলো এরপরে আমরা একটা ম্যাপের ছবি, এটা তোমাদের বইয়েরই ছবি। তো এই জায়গাতে আমরা যে অংশটা আমরা দেখবো, চলো একবার দেখে নিই। যে অঞ্চলটা দেখবো আমরা পড়লাম এই অঞ্চলটা, এই অঞ্চলটা জাস্ট এই অঞ্চলটা আমরা কিন্তু পড়লাম। ঠিক আছে, এই অঞ্চলটা কিন্তু আমরা পড়লাম, বোঝা গেল? এই অঞ্চলটা কিন্তু আমরা পড়লাম। এটা হচ্ছে আমাদের সমভূমি, উত্তরের সমভূমি অঞ্চল। দেখো এখানে রাজস্থান সমভূমি, এটা সিন্ধু সমভূমি, এটা উচ্চ গঙ্গা, এটা আমাদের গঙ্গা সমভূমি। তার তিনটে ভাগ, উচ্চ গঙ্গা, মধ্য গঙ্গা এবং এই অঞ্চলটা হচ্ছে নিম্ন গঙ্গা। আর এই পাশটা রয়েছে আমার ব্রহ্মপুত্র সমভূমি। তোমরা বইয়েও এই ছবিটা পেয়ে যাবে, এটা রয়েছে তোমাদের গড়াঙের বইয়ে। তো এই ছবিটা তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। পরের অংশ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি। কি পড়বো? উপদ্বীপীয় মালভূমি। এর অবস্থান কি রয়েছে দেখে নি। সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অংশ, যার বিস্তার উত্তরের গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত। চলো দেখে নি, এই যে গঙ্গা সমভূমি, এই যে আমাদের এখান থেকে এই যে গঙ্গা সমভূমি, এই অঞ্চলটা থেকে একদম কন্যাকুমারিকা আমরা প্রথমেই পড়েছিলাম অবস্থানে। তো এই কন্যাকুমারিকা মানে এই অঞ্চলটা, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের এই তোমার কি বলে উপকূল, কি যেন উপকূল, হ্যাঁ মালভূমি, উপদ্বীপীয় মালভূমি উপকূল। তো এই যে মালভূমি উপকূল, ওটা কিন্তু কোথা থেকে বিস্তার? উত্তরে গঙ্গা সমভূমি থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত। আচ্ছা, আর কি রয়েছে? পশ্চিমে আরাবল্লী, পশ্চিমঘাট পর্বত থেকে পূর্বে রাজমহল পাহাড়, পূর্বঘাট পর্বত পর্যন্ত এর বিস্তার কিন্তু রয়েছে। দেখে নেওয়া যাক। পশ্চিমে এই যে আরাবল্লী, এখান থেকে পুরো একদম পূর্বে যে এই যে তোমার কি বলে ছোটনাগপুর মালভূমি এবং এখানে যে তোমার গঙ্গা সমভূমির যে বিহার যে অংশটা রয়েছে, এখান পর্যন্ত এর বিস্তার রয়েছে। এছাড়া এখানে পশ্চিমঘাট পর্বত দেখতে পাচ্ছ, এই যে পশ্চিমঘাট পর্বত, এখানে পশ্চিমঘাট পর্বত আর এখানে পূর্বঘাট পর্বত, এই দুটো অঞ্চল পর্যন্ত কিন্তু এর বিস্তার রয়েছে। কিসের বিস্তার? উপদ্বীপীয় মালভূমি। এখানে ভূপ্রাকৃতিক বিভাগ কি কি রয়েছে? এটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব মধ্য ভারতের উচ্চভূমি আর দাক্ষিণাত্য মালভূমি, এর তিনটে বিভাগ রয়েছে। তাহলে প্রথম দেখবো মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে আমার পর্বত। এখানে বিখ্যাত পর্বত আরাবল্লী, খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাপ পয়েন্টিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। আরাবল্লী পর্বত, এটা 800 মিটার দীর্ঘ, এটা একটা ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বত। এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত যেটা ক্ষয়জাতের ফলে তৈরি হয়েছে। আচ্ছা, এর উচ্চতা কত? 400 থেকে 600 এবং এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, এখানে সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও রয়েছে মাউন্ট আবু, দুটো উল্লেখযোগ্য সর্বশৃঙ্গ রয়েছে, তার মধ্যে গুরু শিখর এই আরাবল্লী পর্বতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত কি কি? এটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের কি বলবো ম্যাপ পয়েন্টিং এ দেয়।
এটা প্রায় 1000 কিমি। আর এটা পাললিক শিলা দ্বারা গঠিত, এটা একটা স্তূপ পর্বত, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর। নেক্সট আমাদের মালভূমি এবং উপত্যকা রয়েছে আমাদের মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে। তার প্রথম পয়েন্ট হচ্ছে মারওয়ার উচ্চভূমি, যেটা আরাবল্লীর পূর্বে এবং রাজস্থানের উচ্চভূমি নামে এটা পরিচিত। মধ্য ভারতের উচ্চভূমি এটা চম্বল নদী উপত্যকায়, এবং এটি একটি রাইভান অঞ্চল, এটা খুব ইম্পর্টেন্ট, রাইভান অঞ্চল। নেক্সট রয়েছে বুন্দেলখণ্ড, এটা যমুনা নদীর দক্ষিণে অবস্থিত। মালব্য মালভূমি, এটা আরাবল্লী এবং বীরভ পর্বতের মাঝে, এটি একটি লাভা গঠিত মালভূমি। এবং নর্মদা উপত্যকা, যেটা বিন্ধ্য এবং সাতপুরার মাঝখানে, এবং এটা একটা কিন্তু গ্রস্থ উপত্যকা। ঠিক আছে, এই যে বিন্ধ্য এবং সাতপুরার মাঝখানে কি অবস্থিত, নর্মদা উপত্যকা, যেটা কিন্তু একটা গ্রস্থ উপত্যকা। তাহলে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি। এখান থেকে এই তথ্যগুলো জানলেই এনাফ, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু জানার নেই। যেগুলো ম্যাপ পয়েন্টিং এ আসে আমি পাশে পাশে সেগুলো বলে দিচ্ছি। আমি তোমাকে শেষে ম্যাপ পয়েন্টিংও দেখিয়ে দেবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। চলো নেক্সট আমরা দেখবো পূর্ব ভারতের উচ্চভূমি, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট, সরি, এটা আমাদের 1 নম্বর নয়, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বরে কি রয়েছে, পাহাড়, পর্বত ও পাহাড়। এখানে কিছু ক্ষয়জাত অনুচ্চ পাহাড় পর্বত রয়েছে, যেমন কাইমুর, মহাদেব, গড়জাট, মৈকাল পর্বত এবং রাজমহল পর্বত, এটুকুই তথ্য। আর মালভূমি কি, বাখেলখন্ড মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছত্তিশগড় মালভূমি এবং দণ্ডকারণ মালভূমি। বাখেলখন্ড মালভূমি কি, এটা হচ্ছে চুনাপাথর এবং বেলে পাথর গঠিত হয়। আর ছোটনাগপুর মালভূমি, এটা প্রাচীন গ্রানাইট এবং নিশিরা দ্বারা গঠিত। এখানে সর্বোচ্চ শৃঙ্গ কি রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে পরেশনাথ। ঠিক আছে, আর এখানে পরিচিতি কি, এটা আমরা জানি ছোটনাগপুর মালভূমিকে আমরা কি বলে থাকি, ভারতের খনিজ ভান্ডার। এজন্য এর একটা মানে পরিচিতি, এই এলাকার একটা পরিচিতি, যেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছত্তিশগড় মালভূমি, এটা সরার আকৃতি, আমরা সরা দেখেছি সবাই, সরার আকৃতি এই উচ্চভূমিটা হয়, এখানে মহানদী অববাহিকা। আর কি রয়েছে, দণ্ডকারণ্য মালভূমি, এটা ছত্তিশগড়ের দক্ষিণে। এছাড়া ইন্দ্রাবতীর নদীর বিখ্যাত চিত্রকূট জলপ্রপাতে কিন্তু এখানে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমার কি, পূর্ব ভারতের উচ্চভূমি। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 3 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পর্বত কি রয়েছে, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত এবং নীলগিরি। আর মালভূমিতে রয়েছে মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি। দেখো এখানে, হ্যাঁ, আরেকটা রয়ে গেল সাতপুরা পর্বত, এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিং এ দেয়। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, সাতপুরা, পশ্চিমঘাট, পূর্বঘাট, আচ্ছা নীলগিরি পর্বত, এগুলো ইম্পর্টেন্ট। এপাশে কর্ণাটক মালভূমি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সাতপুরা কি, এটা নর্মদা এবং তাপ্তির মাঝে, এটা 900 মিটারের উচ্চতা, এখানে হোস্ট বা স্তূপ পর্বত এখানে রয়েছে। আর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট পশ্চিমঘাট, এটা আরব সাগরের ধার বরাবর 1600 কিমি। এখানে তির্যকচ্যুত স্তূপ পর্বত গঠিত হয়েছে, 3টে ফাঁক রয়েছে, ভোরঘাট, থম্বলঘাট এবং পলঘাট। ঠিক আছে, এখানে 3টি ফাঁক, এটা কিন্তু তোমাদের প্রশ্ন দেয়, এই জায়গাটা প্রশ্ন দেয়, পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, ভাবুলমালা, এখানে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা। পূর্বঘাট, এখানে পূর্বঘাট, এটা নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন, এটা ক্ষয়জাত পর্বত এবং এখানে গড় উচ্চতা হচ্ছে 400 থেকে 600 মিটার। আর এখানে জিন্দাগাড়া, এর হচ্ছে এটা সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে আরমাকুন্দা। নেক্সট কি রয়েছে, নীলগিরি। নীলগিরি কি, পলঘাট ফাঁক দ্বারা বিচ্ছিন্ন। নীলগিরির দক্ষিণে রয়েছে আরো 3টি ছোট ছোট পর্বত, যেমন আন্দামালাই, কার্ডামাম, পালনি। আর এখানে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আর আনাইমালা হচ্ছে পর্বতের আনাইমুদি সর্বজ্ঞ, দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট আমাদের যে পর্বতটা হয়ে গেল, এবার রয়েছে মালভূমি। মালভূমির যে 3টে ভাগ, আমাদের মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি এবং রয়েছে তেলেঙ্গানা মালভূমি। এখানে প্রথম রয়েছে মহারাষ্ট্র মালভূমি, এটা ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত। এখানে সিঁড়ি বা ধাপের মতো ভূমি এবং পাহাড়ের মাথা কিন্তু এটা কিরকম হয়, চ্যাপ্টা হয়। আচ্ছা, কর্ণাটক মালভূমি, এটা পশ্চিম অংশ কিসের, মালনাদের। আর পূর্ব অংশ কার, ময়দানের পূর্ব, মালনাদ এবং ময়নাদ একটা জায়গা, যার কিন্তু এর পশ্চিমাংশ এবং ময়দানের পূর্ব অংশ। আর তেলেঙ্গানা মালভূমি, এটা নিজ শিলা দ্বারা গঠিত সমপ্রায় একটা ভূমি। তাহলে দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে এইটুকু অংশ। নেক্সট দেখো,
আমাদের এই যে আমরা ম্যাপটা দেখব, এখানে আমরা দেখব যে কোন কোন জায়গাগুলো আমাদের দেখতে হচ্ছে। এই যে আরাবল্লী পর্বত আমি বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট, আরাবল্লী। আচ্ছা, এখানে বুদেলখন্ড, বাঘেলখন্ড, এখানে বুদেলখন্ড বাঘেলখন্ড রয়েছে। ছোটনাগপুর মালভূমি, এটা দেখবে। ঠিক আছে। আচ্ছা, এখানে সেরকম আর কিছু নেই, আমি তাও দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে বিন্ধ্য পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত ইম্পর্টেন্ট। আচ্ছা, নীলগিরিটা, নীলগিরি, আচ্ছা ডেকান ট্রাপ দরকার নেই। এখানে পশ্চিমঘাট পর্বতমালা, কর্ণাটক মালভূমি, এইটা দেখবে পশ্চিমঘাট পর্বত, এই জায়গাটা। ঠিক আছে। আচ্ছা, এখানে নীলগিরিটা আমি দাগ দিচ্ছি, নিচে রয়েছে ওটা। সেরকম কিছু নেই, এই জায়গায় শুধু নীলগিরিটা পড়বে। ঠিক আছে, নীলগিরি, এই যে এই অঞ্চলটা হচ্ছে নীলগিরি, এই যে নীলগিরি। এত দাগ দেবো না, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। আমি এখানে শুধু নীলগিরিতে দাগ দিয়ে দিলাম, তোমরা বইতে দেখে নিও। ঠিক আছে, বা যার যা বই আছে তুমি সেখানে দেখে নিও, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। তো এই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে, যেটা কিনা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মধ্যে এই অংশগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিং এ আসেই আসে। বোঝা গেল? এগুলোই আসবে, তুমি এখনই প্র্যাকটিস করে নাও। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে অনেক কিছু রয়েছে, আন্দামালায়, আন্দামুলি, এগুলো দেখানোর দরকার নেই। মেন যেগুলো আছে তোমার এখানে ওই নীলগিরিটাই আসে। আর এখানে যে যে তিনটে ফাঁকের কথা বললাম, এই যে পলঘাট, ভোরঘাট এবং থলঘাট, এই যে তিনটে ফাঁক দেখতে পাচ্ছ, তিনটে ফাঁক, এগুলো আসতে পারে। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এই যেগুলো দাগ দিয়েছি এগুলো করলেই ইনাফ। চলো নেক্সট, আমাদের রয়েছে উপকূলীয় সমভূমি। এটার বিস্তার কি রয়েছে? এটা উপদ্বীপীয় মালভূমির দুই পাশে আরব ও বঙ্গোপসাগর বরাবর যে সংকীর্ণ সমভূমি গড়ে উঠেছে তা হলো উপকূলীয় সমভূমি। চলো, এই যে অঞ্চলটা, এই যে এই যে অঞ্চলটা, এই যে ডিপ কালারের হলুদ রঙের যেটা রয়েছে, আমার কোনো ছবি আছে নাকি দেখাই। হ্যাঁ, একটা ছবি আছে, চলো। এই যে অঞ্চলটা দেখো, এই ছবিটারই আমি একটা আমাদের দক্ষিণ দিকে যে অংশটা সেটা আমি জুম করে দেখো, এই যে ভাগটা, এই যে ভাগটা, এই যে ডিপ কালারের যেটা করা আছে, এই অঞ্চলটা হচ্ছে কিন্তু আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। এটা কিন্তু আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। ঠিক আছে, এখান থেকে চলো আমরা দেখে নিই আমাদেরকে কি কি পড়তে হচ্ছে। এখানে দুটো ভাগ রয়েছে, দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। চলো প্রথমে আসছি পশ্চিম উপকূলীয় সমভূমি। এখানে রয়েছে কচ্ছ উপদ্বীপ, কাথিয়ারা উপদ্বীপ, গুজরাট সমভূমি, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূলীয় এবং মালাবার উপকূলীয় সমভূমি। প্রথম কচ্ছ উপদ্বীপ, এর বৈশিষ্ট্য কি? তিন দিকে জল রয়েছে। আর কি রয়েছে? পূর্বাংশে লবণাক্ত জলভূমি। উল্লেখযোগ্য তথ্য কি? এখানে রয়েছে কচ্ছের রণ, আমি কিন্তু ছবিতে দেখিয়েছিলাম, আবারও দেখাবো। চলো, কাথিয়ারা উপদ্বীপ, এটা মাঝখানে গিরনার এবং মান্ডব পাহাড়। এর উল্লেখযোগ্য তথ্য কি? গোকর্ণনাথ গিরগান অরণ্য ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য। নেক্সট আমাদের যেটা রয়েছে গুজরাট সমভূমি, এটা একটা পলিগঠিত উর্বর সমভূমি, এটা একটা পলিগঠিত উর্বর সমভূমি, এখানে সেরকম উল্লেখযোগ্য তথ্য নেই। আচ্ছা, কোঙ্কণ উপকূল সমভূমি, এটা মহারাষ্ট্র অংশের 653 কিমি দীর্ঘ একটা উপকূল। এটা হচ্ছে কোথায়? এটা মুম্বাইয়ে অবস্থিত। আচ্ছা, কর্ণাটক উপকূল, এটা আমাদের সংকীর্ণ উপকূল অঞ্চল। আর রয়েছে কেরালা মালাবার উপকূল, এটা কেরালা অঞ্চল এবং অসংখ্য জলাভূমি, যেটাকে আমরা বলি কয়াল, কয়াল। ঠিক আছে, এটার বালিয়াড়ি, এর স্থানীয় নাম হচ্ছে টেরিস। এটা কিন্তু প্রশ্ন দেয়। এই গেল আমার পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম উপকূল। পশ্চিম উপকূলে কি দেখো, উড়িষ্যা এবং উৎকল উপকূল সমভূমি। এটা কি কি রয়েছে? অন্ধ্র উপকূলীয় সমভূমি, আর রয়েছে তামিলনাড়ু উপকূল, যেটা আমরা বলি নাকি করমণ্ডল উপকূল, যেটা আমরা বলি করমণ্ডল উপকূল। আচ্ছা, এখানে এই যে উড়িষ্যা উপকূলের সমভূমির উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, এখানে মহানদী বদ্বীপ, এশিয়ার বৃহত্তম লেগুন যেটা কিনা চিল্কা, এখানে অবস্থিত। আচ্ছা, অন্ধ্র উপকূলীয় সমভূমি, এখানে রয়েছে কোলেরু হ্রদ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তামিলনাড়ু উপকূল করমণ্ডল, এখানে পুলিক্রট হ্রদ এবং উর্বর কাবেরী বদ্বীপ, যেটা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, যেটাকে বলা হয় দক্ষিণ ভাণ্ডারের শস্য ভাণ্ডার। তুমি বুঝতে পারছো এই সিটটা আমরা কি হারে বানিয়েছি? প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন যেগুলো আমরা প্রত্যেকটা টেস্ট পেপারে দেখতে পাই, সেগুলো অংশ আমি কিন্তু এই জায়গাতে লিখেছি। বোঝা গেল? আমি কিন্তু যেটুকু যেটুকু তথ্য তোমাদের পড়তে হবে, যেটুকু এখন তোমাদের খুব দরকার, সেটুকু তথ্যই এখানে লেখা রয়েছে। শুধু তাই নয়, আমি এটাও বলছি যে এর বাইরে আর সেরকম কোনো প্রশ্ন হয় না বা আসবে না। এইগুলো পড়ে গেলেই তুমি এনাফ, ভারতের ভূপ্রকৃতি থেকে এনাফ। বোঝা গেল? নেক্সট, নেক্সট আমি যেটা দেখালাম, এই যে দেখো কচ্ছের রণ, এই যে এই অঞ্চলটা, এই যে ফাঁকাটা, এটা হচ্ছে আমার কচ্ছের রণ। এই
এখানে দেখিয়েছে কচ্ছের রণ, এটা হচ্ছে আমাদের কচ্ছ উপদ্বীপ। তাহলে আমাদের কচ্ছের রণ পড়বে, এই জায়গাটা কচ্ছের রণ, এটা হচ্ছে আমাদের কচ্ছ উপদ্বীপ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাথিয়াড়া উপদ্বীপ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যে কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। মালাবার উপকূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্ণাটক উপকূল ইম্পর্টেন্ট এবং কোঙ্কণ উপকূল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা পড়বে। নেক্সট আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এটা তো তুমি দেখছো পশ্চিমঘাট পর্বতমালা। আচ্ছা, নেক্সট আমাদের এখানে রয়েছে পূর্বঘাট পর্বতমালা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে উড়িষ্যা উপকূল এবং চিল্কা, এই যে এই অঞ্চলটা যে চিল্কা, এই চিল্কাটা দেখবে। পাশাপাশি উড়িষ্যা উপকূলটা দেখার দরকার নেই। আচ্ছা, অন্ধ উপকূল নয়, এই করমণ্ডল উপকূল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই করমণ্ডল উপকূল। এখানে আমাদের ভীমবাদ উপহ্রদ রয়েছে, এই যে দেখো এই অঞ্চলটা, এই যে এখানে যে ফাঁকাটা জল মতো রয়েছে, এটা পুলিক্রড হ্রদ, এটা আমাদের হ্রদের জন্য ইম্পর্টেন্ট। আর রয়েছে কোলেরু হ্রদ, এই যে এই অঞ্চলটা হচ্ছে আমাদের কোলেরু হ্রদ। তাহলে এটুকু অংশ কিন্তু আমাদেরকে দেখতেই হবে ম্যাপ পয়েন্টিং এর জন্য। তাহলে ম্যাপ পয়েন্টিং এর জন্য কিন্তু আমি পুরো জিনিসটা কভার করে করে আসছি। তাহলে এখনই তুমি দাগ দিচ্ছ তো, খাতায় লিখছো তো? আমার কিন্তু জানতে ইচ্ছে করছে তোমরা খাতায় লিখছো কিনা। আমি কিন্তু পুরোটা সাজেশন দিচ্ছি, পাশাপাশি পড়াচ্ছি, এই ওয়ান শট, জমজমাট ওয়ান শট। বুঝতে পারছো? চলো, নেক্সট আমাদের যে পার্টটা বাকি রয়েছে, লাস্ট যে পার্টটা রয়েছে দ্বীপপুঞ্জ। এরপর আমরা জানবো দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ আমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর কি রয়েছে লাক্ষাদ্বীপ বা মিনিকয় দ্বীপপুঞ্জ। দেখো দুটো দ্বীপপুঞ্জ, একটা ভাগ হচ্ছে আমার আন্দামান দ্বীপপুঞ্জ, আরেকটা ভাগ কি, আরেকটা ভাগ হচ্ছে আমার লাক্ষাদ্বীপ বা মিনিকয় দ্বীপপুঞ্জ। এর অবস্থান কোথায় রয়েছে? প্রকৃতি হচ্ছে এর অবস্থান হচ্ছে বঙ্গোপসাগর। আর প্রকৃতি কি রয়েছে? আগ্নেয় দ্বীপ এবং দ্বীপীয় বৃত্তচাপ। এর বিভাজন কি? এটা একটা 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, যেটা দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে দ্য গ্রেট আন্দামান, যেটা উত্তর, এবং নিকোবর, যেটা দক্ষিণ। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ শৃঙ্গ এই যে স্যান্ডেল পিক, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আর মাউন্ট হ্যারিয়েট এখানে আরেকটা উল্লেখযোগ্য শৃঙ্গ। আর কি রয়েছে? আগ্নেয় দ্বীপ রয়েছে, যেটাকে বা অগ্নুৎপাত বলে, যেটা হচ্ছে ব্যারেন এবং নারকোন্ডাম। আচ্ছা, এরপর আসবো লাক্ষাদ্বীপ। এর অবস্থান কি? এটা হচ্ছে আরব সাগর, মানে এই ধরো ভারতের আমার এই অংশ, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার আরব সাগর, এই জায়গাটা হচ্ছে আমার বঙ্গোপসাগর, এখানে আমার অবস্থিত লাক্ষা মিনিকয়, এখানে আমার অবস্থিত আন্দামান। ঠিক আছে, আন্দামান, আন্দামান দ্বীপপুঞ্জ। আচ্ছা, এখানে প্রকৃতি কি? এখানে একটা প্রবাল দ্বীপ থাকে, প্রবাল দ্বীপ দেখা যায়। ঠিক আছে, আর এর উচ্চতা কি রয়েছে? সমুদ্র তল থেকে এর উচ্চতা মাত্র 5 মিটারের বেশি নয়। ঠিক আছে, 5 মিটারের বেশি নয়। বিশেষ বৈশিষ্ট্য, এখানে বহু স্থানে এই লেগুন দেখা যায়, যেটা সমুদ্র, এর লেগুনটা কি বলতো? লেগুন হচ্ছে সমুদ্র জলাশয় থেকে খুব একটা অগভীর, যেটা একটা মানে এই প্রবাল দ্বীপ, যেটা হচ্ছে মানে কি বলবো, একটা প্রাচীর তৈরি করে। এই তোমার প্রবাল দ্বীপ, আবার এর মাঝখানে অগভীর সমুদ্রের মাঝখানে যে অগভীর জায়গাটা রয়েছে, তার মাঝখানে জায়গা করে একটা স্থান তৈরি করে, যেটার নাম হচ্ছে আমরা বলি লেগুন। এর উপবিভাগ কি রয়েছে? এর উত্তরে রয়েছে আমিনদিঘি এবং দক্ষিণে রয়েছে কান্ননট এবং সর্বদক্ষিণে রয়েছে মিনিকয়। তাহলে এটা গেল আমার টোটাল। ঠিক আছে, এটা গেল আমার টোটাল যে লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপপুঞ্জ। তাহলে আমরা ভারতের পূর্ব, মানে ভারতের যে ভূপ্রকৃতি, পাশাপাশি এবং অবস্থান এবং প্রশাসনিক বিভাগ, এটা কিন্তু পুরো ডিটেলস কনসেপ্টে আলোচনা করলাম। একদম তুমি নিশ্চিন্তে থাকো। এখান থেকে কি কি প্রশ্ন হয় চলো একবার দেখিয়ে দিই। এখান থেকে কি কি প্রশ্ন হয় আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম, যে এখান থেকে যে যে প্রশ্নগুলো হয়, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, এটা সংক্ষিপ্ত বিবরণ করো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি টেস্ট পেপারে প্রত্যেকটা পাতায় বলতে গেলে প্রশ্ন পাবে, বেশিরভাগ টেস্ট পেপার তুমি যদি ঘেঁটে দেখো। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, এটা আসে 3 নাম্বারের জন্য, এই প্রশ্নটা আসে। ঠিক আছে, নেক্সট দুন বলতে কি বোঝো? এটা হয়তো আমি মিস করে গেছি। দুন হচ্ছে, আমরা শিবালিক পর্বতমালা দেখেছি, ওই শিবালিক পর্বতমালার মাঝখানে কিছু উপত্যকা তৈরি হয়। শিবালিক পর্বতমালা এবং হিমাচল যে হিমালয় রয়েছে, তার মাঝে কিছু উপত্যকা তৈরি হয়, সেই উপত্যকাটা হচ্ছে আমাদের দুন নামে পরিচিত, বা সেটাকে আমরা বলি দুন উপত্যকা। ঠিক আছে, এটা দুন উপত্যকা বা দুন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমাদের কিছু কারেওয়া, মালনাদ ময়দান, খাদার ভাঙার, এটা পার্থক্য দিতে পারে, মালনাদ ময়দানের পার্থক্য দিতে পারে, খাদার ভাঙানের পার্থক্য দিতে পারে, বা সংজ্ঞা চাইতে পারে। আচ্ছা, তাল, ভাবর, ধান, কয়াল, মরুস্থলী, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা অলরেডি পড়েছি, তাই তো? তাহলে কোশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এই পয়েন্টগুলো আমার ইম্পর্টেন্ট রয়েছে। আর ম্যাপ পয়েন্টিং,
ম্যাপ পয়েন্টিং, যেটা বাকি রইলো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। বাকি কি রয়েছে? না, বাকি রয়নি। ম্যাপ পয়েন্টিং কিন্তু আমরা পুরোপুরি আগেই আলোচনা করে দিয়েছি যে কোন কোন জায়গা করতে হবে, কোন কোন জায়গা থেকে কি কি ম্যাপ পয়েন্টিং আসে, প্রত্যেকটা বলে দিয়েছি। আজকে যে টপিকের উপর বললাম সেটা হচ্ছে ফার্স্টেই অবস্থান। আচ্ছা, অবস্থানে বেশ কিছু আসে। অবস্থানটা ম্যাপ পয়েন্টিং বলা হয় না, যেমন ধরো দিল্লি দিতে পারে। হ্যাঁ, প্রশাসনিক, প্রথম যে প্রশাসনিক বিভাগ কেন্দ্রশাসিত, ঠিক আছে, এটা দিতে পারে। মুম্বাই দিতে পারে। আচ্ছা, তোমাদের আর কি দিতে পারে অবস্থান থেকে তোমাদের? এইগুলো দেয়। আচ্ছা, আর কি দেয়? মুম্বাই হলো, দিল্লি হলো। নেক্সট, হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো, সেগুলো দেয়। চণ্ডীগড়, পাঞ্জাব, এইগুলো যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তেলেঙ্গানা, এগুলো দেয়। ঠিক আছে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমি যখন সাজেশন দেবো তখন পুরোটা কভার করে দেবো, তোমাদেরকে টেনশন করতে হবে না। তো আপাতত ভূপ্রকৃতিকে যে ম্যাপ পয়েন্টিং গুলো বললাম, এগুলোই এখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো, আজকে আমরা যেই যেই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করলাম, কেমন লাগলো ক্লাসটা আমাকে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক করে দাও। কারণ এটার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি তোমাদের জন্য। প্রত্যেকটা টেস্ট পেপার অ্যানালাইসিস করেছি, টেস্ট পেপার থেকে প্রশ্ন বের করেছি, এবং ভেবেছি যে কি ধাঁচে পড়ালে, কিভাবে পড়ালে তোমাদের এই কনসেপ্টটা পুরো আমি গুলিয়ে খাইয়ে দিতে পারবো। এটা আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এটার পিছনে আমার অনেক মানে কি বলবো, অনেক রাত জেগে এই জিনিসটা আমাকে তৈরি করতে হয়েছে। তো তার জন্য একটা লাইক তো আমি এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে। তো অবশ্যই লাইক করে দাও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যে কেমন পড়াই, কেমন পড়িয়েছি, কমেন্ট করে জানিয়ে দাও। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম আশা করি সবাই বুঝে গিয়েছো। তো চলো, এখন সবার সাথে টাটা বাই বাই। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। টাটা।